আজকে বিকেলে প্রদেশ কংগ্রেস ভবনে প্রাক্তন দুজন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেই সাংবাদিক সম্মেলনে ওনাদের যে বক্তব্য, সেই বক্তব্যে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে রাজনৈতিক দেউলিয়াপনার একটা চরম জায়গায় কংগ্রেস পৌঁছে গেছে এবং তাদের কোনো ইস্যু নেই মানুষের কাছে যাওয়ার। তার জন্যে মানুষকে বিভ্রান্ত করার জন্যে কিছু কথাবার্তা ওরা বলার চেষ্টা করেছেন। এই বিষয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির বক্তব্য আমরা আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। প্রথমত, প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন, উনি একটা সময় কংগ্রেস থেকে তৃণমূল হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং তারপর আবার কংগ্রেসে ফিরে গেছেন, কারণ এটা প্রমাণ করে ওনার রাজনৈতিক কোনো আদর্শ নেই এবং এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি সম্পর্কে আজকের বক্তব্য এবং ওনার যে তার আগের কাজকর্ম, ভারতীয় জনতা পার্টি কি, তার ধ্যান ধারণা কি, সে দলটার সম্পর্কে ওনার ন্যূনতম কোনো রকম ধারণা নেই। এটা এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে। উনি আজকে সাংবাদিক সম্মেলন করে উনি বলছেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বজনপ্রিয় বিপ্লব কুমার দেবজিকে কেন পদত্যাগ করতে বলা হলো। আমরা স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে চাই, উনি এই খবর কোত্থেকে পেলেন যে উনাকে পদত্যাগ করতে বলা হয়েছে? উনি পদত্যাগ করেছেন, দল ওনাকে ভারতীয় জনতা পার্টির বিকাশের জন্যে যেমনভাবে এখানে প্রথম জনসম্পর্ক প্রমুখ হিসেবে পাঠিয়েছিলেন, অল্প সময়ের মধ্যে তিনি এই সংগঠনকে অনেক মজবুত করে ব্যাপক জনসমর্থন আদায় করে তিনি ত্রিপুরা রাজ্যে টানা 25 বছরের সিপিএমের মতন অপশাসন এর অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করেছেন। এবং ওনার পদত্যাগের পর এটা স্পষ্টভাবেই উনিও বলেছেন যে সংগঠন সর্বোপরি এবং সংগঠনের কাজে আমি নিয়োজিত থাকব। তারপর মানুষকে বিভ্রান্ত করার জন্যে এই ধরনের কথাবার্তা বলার যে চেষ্টা, যে ওনাকে পদত্যাগ করতে বলা হয়েছে, কেন পদত্যাগ করলেন, সেটা ভারতীয় জনতা পার্টি কি সেটা তো আগে বুঝুন। উনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে কংগ্রেস বা তৃণমূলকে হয়তো গুলিয়ে ফেলছেন কোথাও, যাদের কোনো আদর্শ নেই, নীতি নেই, ডিসিপ্লিন নেই, যাদের মধ্যে শুধুমাত্র চেয়ার নিয়ে কাড়াকাড়ি মারামারি এই একটা বিষয় রয়েছে। তিনি হয়তো ওই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না। তার জন্যেই তিনি প্রশ্ন করছেন আসল মুখ্যমন্ত্রীকে। সবিনয়ে জিজ্ঞেস করি, আপনাদের সময় কি আসল নকল মুখ্যমন্ত্রী ছিল? এবং এই আসল নকলের চেহারা তো ত্রিপুরার মানুষ দেখেছে 88 থেকে 93 অবধি। প্রতিটা দিন শুধুমাত্র চেয়ার নিয়ে কাড়াকাড়ি মারামারি, এই বিষয়টা ত্রিপুরাবাসী প্রত্যক্ষ করেছে। ভারতীয় জনতা পার্টি একটা ডিসিপ্লিন পার্টি, সুশৃঙ্খল পার্টি, ন্যায় নীতিপরায়ণ দল, এবং এই দল দলীয় শৃঙ্খলা বজায় রেখে দলের স্বার্থে আমরা হাসি মুখে পদ গ্রহণ করি, আমরা হাসি মুখে পদ ছাড়ি, সবটাই আমরা করি ভারতীয় জনতা পার্টির কল্যাণের জন্যে, যা শেষ পর্যন্ত রাষ্ট্র নির্মাণে সর্বোচ্চ যোগদান রাখবে। সেটাই ভারতীয় জনতা পার্টির একমাত্র বিষয়। উনি বলেছেন
মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে একজন বিধায়ক মাত্র, মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে যে সিকিউরিটি পেতেন, ওনার যে সরকারি সুবিধে বা কোয়ার্টার আবাস সেইগুলি যে পেতেন তিনি, তাহলে এখনো কি করে পাচ্ছেন? অন্য বিধায়করা কেন পাচ্ছেন না? মুখ্যমন্ত্রী আবাসনে কেন এখনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর দখলে রয়েছে? আমার মনে হয় রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক ইতিহাস কোনোটাই বোধহয় তিনি সঠিকভাবে উপলব্ধি করতে পারেন না। গোটা রাজ্যবাসী জানেন, ওনাকে যখন জনসম্পর্কের প্রমুখ করে ত্রিপুরায় পাঠানো হয়েছে এবং তারপর যখন উনি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন, তখন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছ থেকে ওনার জন্যে Y+ ক্যাটাগরির সিকিউরিটি বরাদ্দ ছিল, যা এখনো পর্যন্ত আছে। এবং আমরা যদি পাল্টা প্রশ্ন করি, সিপিএমকে যে 25 বছর আপনারা ক্ষমতায় থাকতে সাহায্য করেছিলেন, দিল্লিতে দোস্তি, ত্রিপুরায় কুস্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিলেন, আপনাদের সময় প্রাক্তন একজন মুখ্যমন্ত্রী টানা প্রায় 25 বছর যতদিন সিপিএম ক্ষমতায় ছিল, কি করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে সিকিউরিটি হিসেবে বাড়িতে এবং ওনার আসা যাওয়াতে ব্যবহার করেছিলেন, সেটা ত্রিপুরাবাসী জানতে চায়। তার পেছনে রহস্যটা কি ছিল? আমাদের বক্তব্য তো পরিষ্কার করেছি। Y+ সিকিউরিটি উনি প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে দেয়া হয়েছে, যেটা বজায় থাকবে যতক্ষণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর মনে করে এটা বজায় রাখা প্রয়োজন। কিন্তু আপনাদের সময় কি ঘটেছিল, যা ত্রিপুরায় সিপিএমকে সাহায্য করার জন্য আপনারা কাজ করছিলেন, আর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রায় 25 বছর টানা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বাড়িতে এবং তার পার্সোনাল সিকিউরিটি হিসেবে এসকোর্টে ব্যবহার করতেন, সেটা রাজ্যবাসী জানতে চায়। যে সরকারি আবাসের কথা বলছেন, এটা মুখ্যমন্ত্রীর কোয়ার্টার আপনারা বলছেন। এই কোয়ার্টারে মাননীয় বিরোধী দলনেতা মানিক সরকার মহোদয় দীর্ঘ 20 বছর ছিলেন। তার আগে মাননীয় বিধায়ক সুরজিৎ দত্ত যখন কংগ্রেসে ছিলেন, তিনিও তো এই আবাসনেই ছিলেন। তাহলে এইটা কি করে মুখ্যমন্ত্রীর আবাসন হিসেবে ডেজিগনেটেড হলো? মুখ্যমন্ত্রীর আবাস হিসেবে নতুনভাবে যেটা নির্মিত হয়েছে, সেটা মুখ্যমন্ত্রীর আবাস হিসেবে পার্টিকুলারলি নির্মিত হয়েছে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কথাবার্তা উনি বলছেন। কাজেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে সমস্ত প্রোটোকল রয়েছে, যেই প্রোটোকল সভাপতি থাকাকালীন সময় থেকে ওনার জন্য বরাদ্দ রয়েছে, সেই প্রোটোকল যতদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে না তুলে নেওয়া হবে, ততদিন সেই প্রোটোকল উনি পাবেন। সেটা জেনে শুনেই হয়তোবা তিনি মানুষকে বিভ্রান্ত করার জন্য ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে নেমেছেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং সেই সঙ্গে তিনি কি বলছেন, সমস্ত বিধায়কদের কেন এই ধরনের নিরাপত্তা দেয়া হলো না? সমস্ত বিধায়কদের Y+ ক্যাটাগরিতে সিকিউরিটি দিতে হবে, এটা কি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কোথাও বলেছে? না আপনাদের সময় আপনারা যাকে দিয়েছিলেন, আপনাদের মন্ত্রিসভা যখন ছিল, একটা সময় জোট সরকার যখন ছিল, তখন আপনারা কি সেই ধরনের ব্যবস্থা করেছিলেন? সেই সঙ্গে উনি আরো কি বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের চেয়ারটাকে অবমাননা করেছেন, দুর্নীতি করেছেন। ত্রিপুরা রাজ্যের গত 25 বছর এবং তার আগেও দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে একটা বিষয় জড়িয়ে ছিল, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। যে জায়গার থেকে এখন ট্রান্সপারেন্ট ডেমোক্রেটিক পলিটিক্স, এই জায়গায় ত্রিপুরার উত্তরণ হচ্ছে, সেই জায়গায় যখন প্রয়াস জারি রয়েছে, তখন তিনি সেই যে উনাদের যে সময় ছিল, সেই সময়ের
বৃত্তটাই ওনাদের মধ্যে বোধহয় বেশি করে কাজ করছে। এবং সঙ্গে তিনি আরো বলেছেন, এত সহজে ত্রিপুরাবাসী উনাকে ত্রিপুরা ছাড়তে দেবে না। এটা আপনি কিভাবে বলেছেন জানি না। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকে ত্রিপুরার ৩৭ লক্ষ মানুষ এখনো ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তার উপর বিশ্বাস রাখেন। একজন বিধায়ক হিসেবে বনমালীপুরের মানুষ যতটা বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, ত্রিপুরার আপামর মানুষ এখনো ওনাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। এবং এইটাকেই হয়তোবা তিনি বুঝতে পারেননি। তিনি তার ঠিক ১৮০ ডিগ্রি বিপরীতে গিয়ে উনি তার ব্যাখ্যা করছেন। তার জবাব আপনার কাছে আমাদের দিতে হবে না, তার জবাব ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী আগামী নির্বাচনে আপনাদেরকে একেবারে পরিষ্কারভাবে দিয়ে দেবে। উনি বলেছেন, মানিকবাবু যেদিন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন, এরপর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন এবং তার জরিমানা আদায় করা উচিত। আসলে বিষয়টা কি জানেন তো? বিষয়টা হলো উনি বা কংগ্রেস বা সিপিএম বিরোধী যাবতীয় দলগুলি কোনোভাবে আন্দাজি করতে পারেনি যে ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যার কেমিস্ট্রি এতটাই রিচ, এতটাই পজিটিভ যে একটা মুখ্যমন্ত্রীর পদ হেলায় ত্যাগ করে আরেকজনকে মুখ্যমন্ত্রীর চেয়ারে নিজে বসিয়ে আলিঙ্গন করতে পারেন, যেটা কংগ্রেসি কালচারে কোনো দিন কেউ ভারতবর্ষের কোথাও দেখেনি। বরং সমস্ত রকম কি করে একজনকে আরেকজনকে ল্যাগ পুলিং করা যায়, টেনে হিচড়ে কি করে নামানো যায়, এই রাজনীতির বৃত্তে কংগ্রেস বরাবর রাজনীতি করে এসছে, যার জন্য গোটা দেশ তার রাজনৈতিক সংস্কৃতি এবং দেশ সম্পর্কে তার যে ধারণা এবং মানুষ সম্পর্কে তার যে অবমূল্যায়ন, তার বিরুদ্ধে জবাব দিয়ে কিন্তু ত্রিপুরাবাসী এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি, বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি যখন প্রদেশ সভাপতি ছিলেন সেই সময়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিয়েছেন। সেই সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে, আরেকজন বিধায়ক, প্রাক্তন বিধায়ক আশিস সাহা মহোদয়, উনি বলেছেন, গতকাল যখন, আপনারা সবাই অবগত আছেন, গত কত বছর পর টানা ২ ঘন্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটার ইতিহাস আমাদের ঘেঁটে দেখতে হবে। দীর্ঘ বছর পর এই ধরনের একটা বিষয়, এবং পুরো সময়টা একই ধারায়, যেটাকে আমরা বলি মুষলধারে বৃষ্টিপাত ত্রিপুরা রাজ্যে ঘটেছে, আগরতলাতে ঘটেছে, ত্রিপুরার বিভিন্ন প্রান্তেও হয়েছে। স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে মাননীয় মেয়র সাহেব সহ, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় সহ অনেকেই এই কাজের সঙ্গে যারা যুক্ত, সবাই নেমে পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং নতুন করে আরও বিভিন্ন জায়গায় মোটর লাগিয়ে জল সরানোর কাজ করা হয়েছে, যার ফলে এত বৃষ্টিপাতের পরেও যখন দেখা যায়, আগে সিপিএমের সময় 5 দিন 7 দিন, কিংবা তার আগে একটা সময় তো আশিস সাহা মহোদয় এএমসির চেয়ারপারসনও ছিলেন, ওনার সময়ে কি হয়েছিল, 3 দিন 4 দিন আগে জল নামতো না। তো সেই জায়গা থেকে কয়েক ঘন্টার মধ্যে জলটা সরে গেল। তো এই জায়গায় সরাসরি তদারকি করে বিষয়টাকে নিশ্চিত করেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন, সেইটাকে প্রশংসা মানুষ করছে, আর তারা এটাকে নিয়ে খিল্লি করার চেষ্টা করছেন। মানুষ তার জবাব হাড়ে হাড়ে আপনাদেরকে দেবে। এবং সেই সঙ্গে মাননীয় আশিস সাহা মহোদয় কি বললেন, একজন উন্মাদ অফিসারকে পুর নিগমের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ধরনের ভাষা প্রয়োগ আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। একজন আইএএস অফিসার উন্মাদ, আর উনি তো ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব যখন মাননীয় প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। যে কাজ করে উনি বাহাবা করানোর চেষ্টা করেছিলেন, সেখানে কিন্তু উনি ছিলেন স্বাস্থ্য দপ্তরে। কাজেই ওনারা কি বলতে চান, কি বোঝাতে চান, ওনারা যদি মনে করে থাকেন যে মানুষ ইতিহাস ভুলে যায়, মানুষ ইতিহাস ভুলে না। আপনাদের ব্যক্তিগত পর্যায়ে আপনারা আক্রমণ করতে পারেন, কিন্তু তার মধ্যে
সত্যতা থাকা উচিত। সরকারের ভুল হলে সেটা বলা দরকার, আমাদের সেখানে কোনো বক্তব্য নেই। কিন্তু এইভাবে সমস্ত কিছু জেনে বুঝে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার যে একটা অপপ্রয়াস, যে ন্যাক্কারজনক প্রয়াস, এই প্রয়াসকে আমরা ধিক্কার জানাই এবং আমরা গোটা রাজ্যবাসীর কাছে আমরা আবেদন করব যে এই কংগ্রেস এবং সিপিএমের আতাতের মাধ্যমে, দোস্তির মাধ্যমে ত্রিপুরায় সিপিএম 25 বছর ক্ষমতায় ছিল এবং তাদের ধারণা ছিল যে তাদেরকে কখনোই হটানো যাবে না, কারণ তাদেরকে ইন্ধন দেওয়ার জন্য কংগ্রেসের সেই সমস্ত লোকগুলি সব সময় প্রস্তুত ছিল। কিন্তু ত্রিপুরাবাসীর চোখ কান খুলে গেছে। 2018-এর পর থেকে ওনারা প্রত্যেকের হিসেব কষে নিচ্ছেন। তার জন্যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদের এই যে অপপ্রচার, অপপ্রয়াস, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি, যাকে মানুষ ভালোবাসে, মানুষ তার অন্তরে রেখেছে, তার বিরুদ্ধে, তাকে আক্রমণ করার যে প্রয়াস, তার বিরুদ্ধেও মানুষ সোচ্চার হবে এবং যোগ্য জবাব মানুষ সঠিক সময়ে দেবে।